have a plan for the people of my country. মনে করুন 2026 সালের 12ই ফেব্রুয়ারি বিএনপি ক্ষমতায় আসলো। কেমন হবে সেই বাংলাদেশ? টাইম মেশিনে আপনাদেরকে কিছুক্ষণের জন্য 2031 সাল পর্যন্ত ঘুরিয়ে আনবো। বিএনপি যদি কোনোভাবে ক্ষমতায় আসেই, তাহলে আমরা যে বাংলাদেশকে দেখব তার একটা প্রতিচ্ছবি আজকের অনুসন্ধানে তুলে ধরার চেষ্টা করা হবে। মনে করুন 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি ধানের শীষ বিজয়ী হলো এবং বিএনপি সরকার গঠন করলো। তাহলে বিএনপি 12 তারিখের নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে কেমন হবে তার ভবিষ্যৎ সরকার, সেটা বুঝতে হলে তার অতীত ইতিহাস একটু দেখে আসতে হবে। আওয়ামী লীগের 15 বছর ভোটারবিহীন নির্বাচনে ক্ষমতায় থাকার যে থিওরি, সেটার উদ্ভাবক ছিল বিএনপি। বাংলাদেশ স্বাধীনের পর প্রথম গণতান্ত্রিক নির্বাচন হয় 1991 সালে। সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পর 1996 সালে প্রথম নির্বাচিত কোনো সরকারের 5 বছর পূর্ণ হয়। কিন্তু ক্ষমতার 5 বছর পূর্ণ হবার পরেও বিএনপি নির্বাচন দিতে গড়িমসি শুরু করেন। ফলশ্রুতিতে জামাত, আওয়ামী লীগ সহ প্রধান রাজনৈতিক দলগুলো 1996 সালের 15ই ফেব্রুয়ারির সেই পাতানো নির্বাচনকে বয়কট করে। কিন্তু সংকটের সমাধান না করে বিএনপি জোরপূর্বক এক নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে আরও এক মেয়াদ ক্ষমতায় থাকার চেষ্টা চালায়। সেই নির্বাচনের পর সরকার গঠন করলেও বিএনপি 3 মাসের বেশি টিকতে পারেনি। একই বছরের 12ই জুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আরেকটি নির্বাচন হলে সেই নির্বাচনে বিএনপি পরাজিত হয়। এরপর 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগের ইসলাম বিদ্বেষী সরকারের বিরুদ্ধে একজোট হয়ে বিএনপি, জামায়াত সহ 4টি রাজনৈতিক দল 2001 সালের 1 অক্টোবরের নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দেয় এদেশের মানুষ। 2001 সালে বিএনপি জামায়াত জোট সরকার 5 বছর ক্ষমতায় থাকার পর আবারও ক্ষমতা হস্তান্তরে গড়িমসি শুরু করে বিএনপি। বিচারপতি কে এম হাসানকে নিয়ে নানা ধরনের নাটকীয়তার পর বিএনপি পন্থী শিক্ষক ইয়াজউদ্দিন আহমেদকে একাধারে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এবং রাষ্ট্রপতির পদে বসানো হয়। কিন্তু নিজের লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানিয়ে আবারও ক্ষমতায় বসার স্বপ্ন পূরণ হয়নি বিএনপির। 2006 সালের জানুয়ারির 11 তারিখে শুরু হয় সেনাবাহিনীর নেতৃত্বে বহুল আলোচিত 111 সরকার। বাংলাদেশে ক্ষমতাসীন দল হিসাবে বিএনপির চ্যাপ্টার ওই দিনই ক্লোজ হয়ে যায়। দলটি আবার কবে ক্ষমতায় আসবে তা এখনই বলা সম্ভব হচ্ছে না। তবে ক্ষমতায় থাকাকালীন বিএনপির 5 বারের দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ ট্রফি থেকে শুরু করে সারের জন্য মানুষের বুকে গুলি চালানো, বিদ্যুৎ খাতে লাগামহীন লুটপাট, বিদেশে টাকা পাচারের কালিমা এখনো দগদগে হয়ে আছে বিএনপির কপালে। তবে আগের সেই বিএনপির এখন নাবিক পাল্টেছে। নতুন দলীয় প্রধানের হাতে বিএনপির নতুন নির্বাচন। এই নির্বাচনে জয়ী হলে বিএনপি দেশ পরিচালনায় কতটা সফল হবে তার কিছুটা ধারণা পেতেই আমাদের আজকের এই ভবিষ্যতের পথে বিচরণ। প্রিয় ভাই বোনেরা, বদরের যুদ্ধ নিশ্চয়ই আপনারা জানেন কম বেশি সবাই। হযরত আয়েশা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল। বিএনপি 2031 সাল পর্যন্ত ক্ষমতায় থাকলে বাংলাদেশের চিত্র কেমন হবে চলুন তার একটা নমুনা দেখা যাক। বিএনপির মনোনয়ন থেকে শুরু করে প্রার্থী বাছাই, জোট গঠন, প্রচারণা, প্রতিশ্রুতি সবখানেই শুভঙ্করের ফাঁকি। আমরা প্রথমেই বিএনপির মনোনয়ন বন্টন নিয়ে অনুসন্ধানের শুরু করব, যেখানে বিএনপি খোদ নিজেদের দলের নেতাদের সাথেই মহা প্রতারণা করেছে। এটা নির্বাচনী জনসভা, সেই জন্য আমরা একত্রিত হয়েছি। বিএনপিতে ত্যাগী নেতাদের বেশিরভাগ মনোনয়ন পায়নি। অন্তত অর্ধেক প্রার্থীর বিরুদ্ধে ব্যাংকের টাকা আত্মসাৎ, দখলবাজি, চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তারপরেও তাদেরকে মনোনয়ন দিয়েছে বিএনপি। এই মনোনয়ন প্রক্রিয়া থেকেই শুরু হয়েছে দুর্নীতি। একজনকে মনোনয়ন দিয়ে টাকা নেওয়া হয়েছে একাধিক নেতার কাছ থেকে, যাদের অনেকেই মনোনয়ন না পেয়ে এখন টাকা উদ্ধারে কঠিন যুদ্ধ করে যাচ্ছেন। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি একজন নমিনেশন পদপ্রার্থী ছিলাম। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সাধারণ কর্মী। আমার প্রচারণা দেখে জনাব কয়সার আহমেদ, যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারি, উনি আমাকে যেভাবে হোক আমার নাম্বারটা সংগ্রহ করে এবং আমার সঙ্গে সে যোগাযোগ করে। সে আমাকে বলে যে উত্তরবঙ্গের নমিনেশনের, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নমিনেশনের যে ফাইল তার কাছে, তো এই বাঘাচারকাটে একজন অভিভাবক দরকার। এই অভিভাবকের সন্ধানে তারা খুঁজতেছে, কিন্তু ভালো কোনো অভিভাবক পাচ্ছে না। তারা আমাকে পছন্দ করে চয়েস করেছে, সেটা আমাকে নমিনেশন দিতে চায়। তো পার্টি ফান্ডে
আমাকে 3 কোটি টাকা দিতে হবে। সে জনাব তারেক রহমান খুব ঘনিষ্ঠ একজন কাছের লোক, So আমি বিশ্বাস করি এবং আমি তাকে 65 লক্ষ টাকা আমার আত্মীয় স্বজনের মাধ্যমে তার 2টা অ্যাকাউন্ট নম্বর দেয়, সে অ্যাকাউন্টে জমা করি। দেখলাম 1 মাস পার হয়ে গেল, পারে না। আমি বুঝতে পারছি সে পারেনি, সে আমার সাথে ফ্রড করেছে। এই চিত্র প্রায় বিএনপির প্রতিটি আসনেই। কোথাও টাকা দিয়ে ব্যর্থ হওয়ায় ত্যাগী নেতারা মনোনয়ন পাননি, কোথাও টাকা দিয়ে মনোনয়ন পেয়েছেন, আবার কোথাও আম ছালা দুটোই হারিয়েছেন। টাকা পয়সা যে হয়েছে এটা আপনারা জানলেন কিভাবে? সবাই জানে, সবাই জানে। মনোনয়ন এই লোক পাইলো কিভাবে? এই লোক পাইছে আপনার এই যে মহাসচিবের সাথে তার একটা ভালো সম্পর্ক, হ্যাঁ, মহাসচিবের মাধ্যমে। আর রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদ। কত টাকা বিল হয়েছে এরকম কোনো কিছু জানেন? সম্ভবত 3 কোটি টাকা। এটা ভাগ করে নিছে মহাসচিব আপনার আসাদের হাবিব তুলু, আব্দুল সাত্তার পাটোয়ারি। কত আসন এটা? নীলফামারী ঠিক আসুন ভাইয়া। আমরা আন্দোলন সংগ্রাম এত কষ্ট করলাম, এই করে এখন যে সুদিন দেখলো আবার উনি টাকা আছে, এইসব মানুষের তো সুযোগ আছে ভাই, ওরা তো আসলে জায়গা পেয়ে যায়। আমাদের মতো মানুষের তো অনেক সমস্যা। এর চ্যানেল কে কার মাধ্যমে করছে? এর চ্যানেল হলো ডাক্তার জাহিদ। এক্স্যাক্টলি কোনো অ্যামাউন্ট জানছেন যে কত টাকা দিছে বা কি এরকম কিছু জানতে পারছেন? উনি তো নিজেই প্রকাশ্যে বলছে আমার 100 কোটি টাকা লাগলো, আমি আনবো, যেমনি হোক আমি আনবো। 3.5 কোটি টাকা কন্ট্যাক্ট করছিল আমার সাথে। আচ্ছা, আমাকে চাইছে তো আমি তো জানি তো হওয়ার কথা না, তারপরে যেভাবে বলছে আর কিভাবে ইয়ে করছি। তো এখন তো আমাকে বললো যে আগে 70 লাখ টাকা আগে দিতে হবে, পরে রমেশের পেলে বাকিটা, এরকম কথা তো ছিল, বলছে টলছে। তা এখন আমাকে যখন বলছে টাকা দিয়ে দিচ্ছে আগে, কিন্তু দেখলাম চাঁদ সাহেবকে যখন পঙ্কজ সাহেব বিজ্ঞানী দিল, তখন আমি কাউসারকে ফোন দিলাম। আপনি বললেন যে নমিনেশন আমাকে দিবেন, তারেক রহমান আমাকে দিবে, এটা বললো। আপনি বলছেন তো ওই নমিনেশন তো ওনাকে দিল। তো তখন মানে সে বলছিল যে যদি ওয়েট করে 1 সপ্তাহ, যদি নমিনেশন তুমি না পাও তোমার টাকা রিফান্ড করে দিব। টাকা দেখি 65 লাখ, 70 লাখ দিইনি, 65 লাখ দিয়েছিলাম। সবচেয়ে ধোঁকা খেয়েছেন বিএনপির সাথে যারা জোট করেছেন তারা। অনেক স্বপ্ন নিয়ে জোটে যারা অংশ নিয়েছিলেন তাদের সকলেই এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। এই যেমন নিজের দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে স্বপ্ন দেখেছিলেন যদি একবারের জন্য এমপি হওয়া যায়, কিন্তু ধানের শীষ প্রতীক রাশেদ খানকে দেয়া হলেও বিএনপি কৌশলে তাদের আরেকজন প্রার্থীকে স্বতন্ত্র হিসেবে দাঁড় করিয়ে দেন ঝিনাইদহ 4 আসনে। দিন যত যাচ্ছে রাশেদ খান বুঝতে পেরেছে বিএনপির ভয়ঙ্কর ফাঁদে একুল উকুল সবই হারিয়েছেন তিনি। বিএনপির স্বতন্ত্র প্রার্থীর তাণ্ডবে রাশেদ খান নির্বাচনের মাঠে কোণঠাসা হয়ে পড়েছে। পরিস্থিতি যা দাঁড়িয়েছে, ঝিনাইদহ 4 আসনে রাশেদ খান তার নিজের ভোটটাও দিয়ে এলাকা ছাড়তে পারবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। কারণ রাশেদ খানকে এরই মধ্যে অবাঞ্ছিত ঘোষণা করেছে ঝিনাইদহের বিএনপির নেতাকর্মীরা। একই অবস্থা গণ অধিকার পরিষদ নামে কথিত এই রাজনৈতিক দলের প্রধান নেতা নুরুল হক নুরুর আসনে যা শুরু হয়েছে তাতে যে কোনো সময় নুরুকে মেরে ফেলতে পারে এমন আশঙ্কা করেছেন ভাতারের আশায় লাং হারানো রাজনীতিবিদ নুরুল হক নুরুর অভিযোগ তার কর্মীদেরকে ধর্ষণও করেছে বিএনপির সমর্থকেরা। হাসান মামুন আমাদের কর্মীদের কি এই হত্যা করছে, রেপ করছে, বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, কয়েকদিন পরে হয়তো আমারও লাশ পাওয়া যেতে পারে। অথচ বিএনপি তাকে কথা দিয়েছিল ওই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না। নুরুল হক গণ অধিকার পটুয়াখালী 3। নুরুর রাশেদের মতো কুলহারা কলঙ্কিনীর মতো ব্যর্থ হবার পথে আরেক রাজনীতিবিদ আন্দালিব রহমান পার্থ। এক দল এক নেতা আন্দালিব রহমান পার্থ নিজ দলের সবাইকে পথে বসিয়ে নিজে চেয়েছিলেন এমপি হতে, কিন্তু ভোলায় 1 আসনে পার্থকে দেয়া হলেও বিএনপি তাদের আরেকজন প্রার্থীকে কৌশলে প্রার্থী করে রেখেছেন। সূত্র জানিয়েছে বিএনপির পক্ষ থেকে কথিত বিদ্রোহী প্রার্থীকে বলা হয়েছে পার্থের লোকজনকে পিটিয়ে পাঠিয়ে যদি জিতে আসতে পারো তাহলে আবারও ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হবে। সেই আশ্বাসী ভোলা 1 আসনে প্রতিদিনই চলছে বিএনপি আর জোট প্রার্থী পার্থের দলের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ।
এভাবে বিএনপির জোটে যারা গিয়েছেন তাদের সকলেই এখন বিএনপির সাথে জোট করার কর্মফল ভোগ করছেন, অথচ জামায়াত ইসলামের জোটে যারা অংশ নিয়েছেন তাদের প্রার্থিতা ঘোষণার সাথে সাথেই জামায়াত ইসলামের সম্ভাব্য প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। 10 দলীয় নির্বাচনী ঐক্যের চূড়ান্ত প্রার্থী হিসেবে এনসিপির জুবাইরুলকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চট্টগ্রাম 8 আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার মোহাম্মদ আবু নাসের। জামাত ইসলামী কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত এবং 10 দলীয় জোটের সিদ্ধান্তের প্রেক্ষিতে নারায়ণগঞ্জ 3 আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়া আজকে থেকে ফরমালি সরে দাঁড়ালেন। জামায়াতের এসব প্রার্থীদের অনেকের নিশ্চিত জয়ের সম্ভাবনা থাকা সত্ত্বেও তারা ভোটারদের চোখের পানিতে বিদায় নিয়েছেন। এটা কোনোভাবে আমি নিতে পারতেছি না। আজকে যাকে দেওয়া হয়েছে কেন্দ্রতে এজেন্ট দেওয়ার মতন পক্ষ নাই, আর যেখানে আপনার জনপ্রিয়তা সবার উপরে। আমরা খুব আশাবাদী ছিলাম এবার রামমোহন ভাইকে আপনাকে বিপুল ভোটে বিজয়ী করবো ইনশাল্লাহ, কিন্তু ভাই যে সিদ্ধান্ত কেন্দ্র থেকে নেওয়া হয়েছে এটা কোনোভাবে মেনে নিতে পারতেছি না। আমার কেন জানি মনে হচ্ছে আপনি এককভাবে নির্বাচন করলেও আপনি আমার সংসদে যাবেন ইনশাল্লাহ। নির্বাচনের জোটে আসা প্রার্থীদের সাথে বিএনপি যে প্রতারণা করেছে তাতে এই দলের সাথে ভবিষ্যতে কেউ জোট করবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তাদের এখন নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। অনতিবিলম্বে হাসান মামুনের প্রার্থিতা বাতিল করতে হবে। নিজের জোট সঙ্গীদের সাথে প্রতারণার পাশাপাশি বিএনপি ভোটারদের সাথেও প্রতারণা শুরু করেছে। ফ্যামিলি কার্ডটা আমরা ইনশাল্লাহ সরকার গঠন করলে যত পরিবার আছে বাংলাদেশে আমরা চেষ্টা করব সবাইকে দিতে। দীর্ঘ 17 বছর ঢাকা লন্ডন যৌথ প্রযোজনায় বিএনপি একটি কার্ড উদ্ভাবন করেছে যার নাম ফ্যামিলি কার্ড, কিন্তু এই কার্ড আরো 4 বছর আগে পুরাতন হয়েছে। শেখ হাসিনার সময়েই 1 কোটি ফ্যামিলি কার্ডকে স্মার্ট কার্ডে রূপান্তরিত করা হয়েছিল, কিন্তু দুর্নীতি আর অব্যবস্থাপনায় সেই প্রকল্প ব্যর্থ হয়। 1 কোটি ফ্যামিলি কার্ড পরিণত হয়েছে স্মার্ট কার্ডে। রাজধানীর বিভিন্ন অঞ্চলে বিতরণ করা হয়েছে এই আধুনিক কার্ড। হাসিনার আমলে শুরু হয় স্মার্ট কার্ড আবারও পুরাতন ভার্সন ফ্যামিলি কার্ডে ফিরিয়ে নিয়ে 1 কোটির পরিবর্তে 50 লাখ কার্ড দেওয়ার মহা এক পরিকল্পনা হাতে নিয়েছে বিএনপি। এগুলো কিসের কার্ড? এগুলো কিসের কার্ড? এগুলো কি বিতরণ করেন? কিসের কার্ড এগুলো? হাতে নাতে ধরা হয়েছে কার্ড বিতরণ করেন। এইগুলো দাম শেষে ভোট দিন আর ফ্যামিলি কার্ড এগুলো। হ্যাঁ, এটা হলো যদি এই যে এদের ফাইল আকারে উঠাও। এই হলো শেখ হাসিনার 10 টাকা সে চাউলের মতো। 10 টাকা সে চাউল কিনে ঘরে চাউল রাখার জায়গা নেই। তারপরেও সমস্যা নেই, খালি হাতে ফেরানোর চেয়ে কিছু একটা দিচ্ছে তাতেও সমস্যা কি? কিন্তু বিএনপি নির্বাচিত হবার আগেই যে জালিয়াতি শুরু করেছে তাতে জনমনে আশঙ্কা তৈরি হয়েছে বিএনপির এই ফ্যামিলি কার্ডটুকু পাওয়া যাবে কিনা। তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন বাংলাদেশের 50 কোটি লোকেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। 18 থেকে 20 কোটি মানুষের দেশে বিএনপি প্রতিশ্রুতি দিচ্ছে 50 কোটি কার্ড বিতরণের। কোথাও আবার এই কার্ডে হরেক রকমের পণ্যের সাথে নগদ টাকা দেওয়ারও মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে। এই যে ফ্যামিলি কার্ড গুলো বিতরণ করছেন এটা বিএনপি সরকার থেকে দেওয়া হয়েছে। আজকে ফ্যামিলি কার্ডের বিনিময়ে পণ্য বিক্রি হচ্ছে 1300 টাকা করে, সেই পণ্য দেওয়া হচ্ছে ফ্যামিলি কার্ডে। 2000 টাকার মাল সামানা দেওয়ার পর নগদ টাকা দিব আর 2000 টাকা এই ধানের শীষে ভোট দিলে। বাজারে গেলে ফ্যামিলি কার্ড নিয়ে গেলে 100 টাকার বাজার 50 টাকা হয়ে যাবে। ফ্যামিলি কার্ডের সাথে কোথাও আবার কৃষি কার্ডও দেওয়া হচ্ছে। আপনাদের ওয়াইফের জন্য একটা ফ্যামিলি কার্ড করে দেবে, আর আপনাদের কৃষির জন্য ফ্যামিলি কার্ড করে দেবে। ফ্যামিলি কার্ড এবং আছে কৃষি কার্ড। কৃষি কার্ডে কৃষি সরঞ্জামাদি যত আছে সার কীটনাশক সহ সবকিছু। এই কার্ড ব্যাংকে দেওয়ার সাথে সাথে টাকা দেবে। হয়তো 15,000 টাকা লাগবে, 15,000 দিল, নাহলে 20,000 লাগবে, 20,000 দিল। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনি 25 কেজি চাউল কিনতে পারবেন, 1 কেজি নুন কিনতে পারবেন, একদম বিনামূল্যে বিনা পয়সা। আর যদি লোনের দরকার হয় ব্যাংকে যাবে, ওই তোমার আরএস খোতানো যাবে না, এসে খোতানো যাবে না। এই কার্ড ব্যাংকে দেওয়ার সাথে সাথে টাকা দেবে। হয়তো 15,000 টাকা লাগবে, 15,000 দিল, নাহলে 20,000 লাগবে, 20,000 দিল। জালিয়াতির এখানেই শেষ নয়। বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় গ্রামের সহজ সরল মানুষকে বোকা বানিয়ে ফ্যামিলি কার্ডের নামে
তাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন বিভিন্ন অঙ্কের টাকা। 200 টাকা নিছে, আরো 7 জনের কাছ থেকে মনে করেন 750 করে টাকা নিছে। চলে গেছে, কোন একটা ফ্যামিলির দেয় নাই, সে ভাইগে গেছে। আপনাদের কাছে কত করে টাকা চাচ্ছ? 100 টাকা। বিএনপির বিভিন্ন মিছিলগুলোতে বিরিয়ানির প্যাকেট আর টাকার প্রলোভন দেখিয়ে মানুষকে ভাড়া করে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু যেসব মানুষকে ভাড়া করে আনা হচ্ছে তাদের সাথেও ধোঁকাবাজি করেছে দুর্নীতিতে 5 বারের চ্যাম্পিয়ন এই দলটি। 300 টাকা পাইছেন? না, দেয় নাই। কার মিছিল গেছিলেন? এর মধ্যে একটি আপনারা পাইছেন না? বিএনপি তাদের নতুন প্রতারণার ফাঁদ পেতেছে আওয়ামী লীগ এবং সংখ্যালঘু ভোটারদেরকে ধরতে, কিন্তু বাস্তবতা বলছে তাদের সাথেও প্রতারণা করবে বিএনপি। কারণ 5 তারিখের পর আওয়ামী লীগের ব্যবসা প্রতিষ্ঠান দখল, মামলা বাণিজ্য, এমনকি সংখ্যালঘুদের জমি জায়গার দখলে নেতৃত্ব দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় এলে সংখ্যালঘুরা কেমন থাকবে তারও একটা চিত্র এরই মধ্যে ফুটে উঠেছে। হাসিনা পালানোর পর 6 আগস্ট আমার ছোট দোকানেও আবার হামলা চালায়, সবাইকে আমাদের সবাইকে মারধর করে, আমার পরিবারে, আমার দিদাকে, আমাকে, আমার রোগাক্রান্ত বাবাকে। এরা হলো বরিশালে বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জামাল হোসেন নোমান। তারপরেও বিএনপি আওয়ামী লীগ এবং হিন্দুদের ভোট পেতে নানা ধরনের লোভনীয় অফার দিয়ে মাঠে নেমেছে। আওয়ামী লীগ বিএনপির ভাই ভাই দানের শীষে ভোট চায়। আদালতে চলমান অবস্থাতেই বিএনপি ক্ষমতায় গেলে সব মামলা তুলে নেয়ার মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। 1.5 বছর আওয়ামী লীগের কাছ থেকে মামলা বাণিজ্য করবার পর পাপিয়ার ঘর জামাই হারুনুর রশিদ এখন আশ্বাস দিচ্ছেন আওয়ামী লীগের কাউকে হয়রানি করা হলে থানা ঘেরাও করা হবে। সুনির্দিষ্ট কোনো মামলা নাই, এর বাইরে কোনো লোককে যেন হয়রানি করা না হয়। যদি হয়রানি করা হয় আমি জনসাধারণকে নিয়ে কিন্তু আমি থানা ঘেরাও করবো, একদম পরিষ্কার বলেছি। এভাবেই ভোটের লড়াইয়ে জিততে অতীত ভুলে আওয়ামী লীগের লোকজনকে রাজনীতিতে পুনর্বাসন করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বিএনপি। আমি বললাম এই ওয়ার্ডে এই বাড়িতে বসে নৌকার ভোট চেয়েছিলাম, আজকে এই ওয়ার্ডে বসে আজকে আপনাদের কাছে ধানের শীষে ভোট চাইছি। কিভাবে নেত্রী হতে হয় সেটা প্রমাণ করে দিয়ে গেছে শেখ খালেদা জিয়া। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় তারেক রহমান জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। এই বলি আমি শেষ করছি। জয় বাংলাদেশ জিন্দাবাদ। জয় বাংলা, বিএনপির মিটিং, মিছিল, জনসভায় এখন প্রকাশ্যেই জয় বাংলার স্লোগান দেওয়া হচ্ছে। সব মিলিয়ে আওয়ামী লীগ আর বিএনপি এখন এক অভিন্ন সত্তা। চোর, বাটপার, চাঁদাবাজেরা আজ একই ছাতার নিচে দাঁড়িয়েছে। তবে আওয়ামী লীগের সাথে বিএনপির এই মাখামাখি যে 12 তারিখের ভোটে জেতার কৌশল, সেটা মাঝে মধ্যে তাদের নিজেদের মুখ ফসকে বের হয়ে যাচ্ছে। আমাদের মতো অনেকেই মনে করেছিল তারেক রহমান দেশে ফিরলে হয়তো বিএনপির অন্যরকম এক রূপ দেখা যেতে পারে, কিন্তু যাহা লাউ তাহাই কদু। বিএনপি সরকারের অতীতের দুঃশাসনের কথা মনে পড়লে সবার আগে একটি ভবনের নাম ভেসে ওঠে, তার নাম হাওয়া ভবন। অভিশপ্ত এই ভবনের সাথে একজন ব্যক্তির নাম জুড়ে আছে, যার নাম গিয়াসউদ্দিন আল মামুন। অনেকেই মনে করেন মামুনের সাথে তারেক রহমানের সম্পর্কের অবনতি হয়েছে, কিন্তু বাস্তবে মামুন এখনও তারেক রহমানের সবচেয়ে ঘনিষ্ঠ জনদের একজন। যদিও সম্পর্ক টিকিয়ে রাখতে নতুন কৌশলের আশ্রয় নিয়েছে বিএনপি। গিয়াসউদ্দিন আল মামুনকে পর্দার আড়ালে রেখে তার আপন ভাই হাফিজ ইব্রাহিমকে দেয়া হয়েছে ভোলা 2 আসনের মনোনয়ন, যা ভোলার সাধারণ মানুষকে চরমভাবে উদ্বিগ্ন করে তুলেছে। 1 বছর এই যে 5 আগস্টের পরের তোরে লুটফাট করছে জাগরে নিয়া। আমার ফেসবুকে লেখছে হাফিজ ইব্রাহিমের নিয়ে কথা বললে হাত পাও ভেঙ্গে গুঁড়া করিয়া ফেলবো। আমার নিজের ঘর, আমার কড়াই করা সম্পদ এবং আমার বসত ঘর, যেখানে আমি 20-22 বছর ধরে বসত করতেছি, থাকতেছি, সেখান থেকে আমার এই 2 বাচ্চা নিয়ে আমার ওদিক থেকে মাইরে তারপরে বের করে দিছে। এমন অবস্থা করছে যে আমি কোন রকম জানটা নিয়ে বের হয়েছি। সেখানে বিএনপির সাঙ্গপাঙ্গ ছিল, যে বললাম যাদের নাম নাসিম কাজী ছিল। নাসিম কাজী আমি প্রথম শুরু থেকেই বলছি, বিএনপি বন্দিবাদা বিএনপি হয়েছে গুন্ডারিন, এটা একটা মানুষ নেই, সব গুন্ডা গুন্ডায় বইরে গেছে। জেনে নেন মহিলাকে অত্যাচার করে, চুল কেটে দেয়, ওটা করে এটা করে, সব কিছু গুন্ডারিন। আমার এই দোয়ান পাট সব ভাঙ্গা চূড়া করছে, আমার গলায় 2টা বগিদাও ধরছে। এই বাজে ধরে এই শালি চুট মারানি মোবাইল দিয়ে আনা করে দাও দিয়া উবয়া আনা করে দিন।
15 মিনিটসের কাছে আসা নথিতে দেখা যায় গিয়াসউদ্দিন আল মামুনের ভাই হাফিজ ইব্রাহিম তার স্ত্রী মাফরুজা সুলতানার সহ পরিবারের সদস্যের নামে কয়েকশো কোটি টাকার ঋণ খেলাপি রয়েছে। শুধুমাত্র ফার্স্ট সিকিউরিটি ব্যাংকেই খেলাপি ঋণ রয়েছে 106 কোটি টাকা। তারপরেও তার প্রার্থিতা বাতিল করা যায়নি, কারণ বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারকদের